সেগুলো তো ডাক্তারবাবুকে বলতে হবে খুলে। ছাড়ো না, এখন আগে দাদাকে সুস্থ হতে দাও, তারপর। না সে ঠিক আছে, কিন্তু সুস্থ হওয়ার সঙ্গে তো এই কথাগুলো না বলার বা না জানানোর কোনো সম্পর্ক নেই। এমনিও দাদা যা স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। কিসের স্ট্রেস? নতুন বিয়ে করেছে, আর তাছাড়া চাকরির স্ট্রেস তো আমাদের সবার জীবনে আছেই, এছাড়া আর কি। আর তাছাড়া ফ্যামিলিতে মাত্র তো তোমরা কয়েকজন রয়েছো, তাহলে স্ট্রেস কিসের? দেখুন, এসব ফ্যামিলির কথা আমি তো সব এখানে বলতে পারছি না। কেউ যদি নিজের ইচ্ছে স্ট্রেস নিতে চায়, তাকে তো আটকানো যায় না, তাই না? তোমাকে বললাম না, তোমাকে বললাম এখন এই মুহূর্তে এই কথাগুলো বলো না। তুমি এখন এখানে এসছো কেন? এখানে এখন এসে কি লাভ? হ্যাঁ, তোমার তো আজকে একটা ফাংশন ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু এখন এটা প্রায়োরিটি, তাই এখানে এসেছি। এখানে এসেছো লোকে নিন্দে করবে বলে, তা না হলে তুমি নিশ্চয়ই আসতে। দেখো, এসেছি যখন তখন আসতাম না, এই প্রশ্নটার তো কোনো মানে নেই। হ্যাঁ মানে আছে, নিশ্চয়ই মানে আছে, কারণ ক্ষতিটা হলে তো আমার দাদার ক্ষতি হবে, আর যদি চলেও যায় তাহলে আমার দাদাই চলে যাবে। তাই যদি ক্ষতি হয় আমাদেরই ক্ষতি হবে, আমাদের পরিবারের ক্ষতিটা হবে, তাতে কারুর কিন্তু কিচ্ছু এসে যাবে না, অন্য কারুর কিচ্ছু হবে না। ঠিক আছে, মানে এইসব নিয়ে এখন আলোচনা না হয় আমরা নাই করলাম। এখন তো এটা পারস্পরিক দোষারোপ করার সময় নয়। একটা শরীর খারাপ হয়েছে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। স্যার আপনাদের ডেকেছেন। হ্যাঁ আসছি। দাঁড়াও, এত লোক যাওয়ার তো কোনো দরকার নেই। শোনো, আমাকে না ওনারা খবর দিয়েছে, আর আইনের চোখে এখন আমি তোমার দাদার স্ত্রী, আমরা একই বাড়িতে থাকি, তাই স্ত্রী হিসেবে আমার যাওয়াটা উচিত। আর আমি যখন সব কাজ ফেলে তোমার দাদার জন্য এখানে এসেছি, তখন আমিই যাব কথা বলতে। আর ডাক্তারবাবু যখন ডেকে পাঠিয়েছে, তখন তার স্ত্রী থাকতে স্ত্রীকে বাইরে রেখে তার ভাই এবং তার ভাবি স্ত্রী ডাক্তারের সাথে কথা বলতে যাবে, সেটা বোধহয় ডাক্তারবাবুর পছন্দ হবে না, আর সেটা করাও বোধহয় ঠিক না। তুমি চাইলে যেতে পারো আমার সাথে, আমি তোমাকে বাধাও দিচ্ছি না, তবে আমি যাবো। এত দরদ কোথায় ছিল তোমার দাদার উপরে? আমার দরদ নিয়ে না হয় তোমার সন্দেহ হচ্ছে, বুঝতে পারলাম। দেখো, আমাদের মধ্যে যতই মতবিরোধ থাক, অসুখ করলে যে আমি ওর পাশে থাকবো না সে কথা তো আমি একবারও বলিনি। হ্যাঁ, অসুখ করেছে, আমি ওর পাশে আছি। শুধু আমি একটা কথা বুঝতে পারছি না প্রতীক্ষা, তোমার এত দরদ কবে থেকে হলো? একেই বোধহয় বলে জানো তো, মায়ের থেকে মাসির দরদ বেশি। যাক, বলছি আপনারাও ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন তো? হ্যাঁ আপনি আসুন, পলাশ তোমরাও এসো। কিন্তু ওনাকে যেতেই হবে, কারণ ডাক্তারবাবুরা কিন্তু ওনার স্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছে, আর উনি যেহেতু ফোনটা ধরেছেন, না হলে কিন্তু আমরা ফোনে ওনাকেই চাইতাম। ও আচ্ছা, ঠিক আছে চলুন। শোনো পলাশ, ডাক্তারবাবুর কাছে ভিড় বাড়িয়ে লাভ নেই। তুমি নিজের ভাই, তারপরেও তোমার কোনো দাম নেই। দাম আছে শুধু ওনার স্ত্রীর, যে স্ত্রীর জন্য এত বড় একটা বিপদের মুখে পড়েছে দাদা। এটা তো ওনার কলিগরা জানেন না, বা ডাক্তারবাবুও জানেন না। দেখো, যে যেটা জানে না সেটা তাদেরকে জানানো কিন্তু আমাদের কর্তব্য। আর এখানে কে ভিড় বাড়াচ্ছে না বাড়াচ্ছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই নেই, যে যা করছে করুক। আমি শুধু এটুকু জানি যে আমার দাদা অসুস্থ, আমি দাদার ভাই হয়ে আমাকে যেতেই হবে ভেতরে। আর যেহেতু তুমি আমার সঙ্গে এখানে তোমার অফিস কামাই করে এসছো, এটাও আমার ডিউটির মধ্যে পড়ে যাতে আমি তোমাকে ভেতরে নিয়ে যাই আমার সঙ্গে করে। তুমি এখন এসো। আপনার নাম ডোবাবো না, আমরা দেখবেন খুব ভালো করে পারফর্ম করব। আরে কি গো, তোমরা সবাই চুপ করে আছো কেন? কিছু বলো। তোকে বোঝাতে পারবো না শিমুল, সত্যি বলছি তোকে বোঝাতে পারবো না আমি বলে। ন্যাচারালি উনি কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছিলেন শিমুল, বলছিলেন যে আমরা খুবই আনপ্রফেশনাল, আর ভবিষ্যতে যেন ওনার কাছে কোনো প্রোগ্রাম নিয়ে না আসি। কথা বলছি জানিস, এই মেয়েটা কত চাটাং চাটাং করে কথা বলছিল এতক্ষণ। কি হচ্ছেটা কি পুতুল দি? তুমি জানো ওনার কত বড় ক্ষমতা, উনি কত বড় পোস্টে আছেন, আর তাছাড়া উনি গুরুজন, ওনার সম্বন্ধে কি এসব কথা বলে? তো কি হচ্ছে বলুন তো, কে উনি
এতক্ষণ সবার সাথে কত খারাপ ব্যবহার করছিল। না চুকাবো না, আমি একটা গান গাইতে চাইলাম, আমার একটা গানও গাইতে দিল না। দাঁড়াও ম্যাডাম, প্লিজ ম্যাডাম, কিছু মনে করবেন না। ওর কথা মানে বুঝতেই তো পাচ্ছেন। আপনি যে এসেছেন, আমি যে কি বলবো, আপনি সত্যি আমার সম্মান বাঁচিয়েছেন। তা না হলে না আমি সত্যি খুব খেলো হয়ে যেতাম সবার কাছে। আপনাদেরকে প্রমোট করবার জন্য আমি অনুষ্ঠানে আপনাদেরকে একটা স্টেজ দিতে চেয়েছি, আমি সেভাবে সবাইকে বলেও রেখেছি। এখন আপনি যদি সত্যি ফাইনালি না আসতেন, ওরা শুধু গান গাইলে কিন্তু বিষয়টা জমতো না, বরঞ্চ এটা আরো হাসির দিকে চলে যেত। সেদিক থেকে আপনি আমাকে সত্যিই বাঁচিয়ে দিয়েছেন। আর আমি কিন্তু আমার কথা উইথড্র করছি। আমি আপনাদেরকে আনপ্রফেশনাল বলেছিলাম। আমি বুঝতে পারছি যে আপনাদের মতন প্রফেশনাল লোক সত্যিই খুব কম আছে। আপনি যে প্রফেশনাল সেটা কিন্তু আপনি প্রথম দিনই প্রমাণ করে দিয়েছেন। হয়তো আপনার যে সিচুয়েশন, অন্য কোনো মেয়ে হলে সেটা সহজে পারতো না। আরে কি হলো তোমাদের সবার চোখে জল কেন? বুঝবে না তুমি। তুমি জানো শিমুল, आज का दिन আমাদের কাছে कितना इम्पोर्टेंट ছিল, और আমরা তো अब तक ভাবছিলাম কি পুরো দিনই बर्बाद হয়ে গেল। ঠিক বলেছিস রে, ঠিক বলেছিস। সব এসে করে করেছে ওই পলু বজ্জাতটা। ওর ছোটবেলা থেকে এরকম হারে বজ্জাত। কিছু আটকাতে পারলো? আটকাতে তো পারলো না। বেশ হয়েছে। তুই দেখে নিস শিমুল, আমাদের এই প্রথম প্রোগ্রাম দারুণ হবে, সকলে ভালো বলবে। আমি দেখেছি যখনই বাধা বিঘ্ন আসে না, তখনই সেই কাজটা বা সেই অনুষ্ঠানটা খুব ভালো হয়। দেখিস আমাদের অনুষ্ঠান দারুণ হবে। আমার প্রতিবেশীদের জন্য, আমার বন্ধু বান্ধবদের জন্য আমি আরো একটু ভাবতে স্বাচ্ছন্দ্য হই, আর এভাবেই এখানকার কাজ এগিয়েছে। আমার প্রতিবেশীদের সাহায্যে, আমার মানুষদের সাহায্যে, তাদের দিক থেকে কিন্তু আমি সবসময় সম্পূর্ণ সহযোগিতা পেয়েছি। আমি উইমেন এম্পাওয়ারমেন্টে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একটা মেয়ে যদি তার সম্পূর্ণ সত্যের প্রকাশ ঘটাতে পারে, তবেই আমাদের সোসাইটি, তবেই আমাদের সমাজ পূর্ণ পরিস্ফুটিত হয়ে উঠতে পারে। আর সেজন্য সমাজের যে দুটি অবিচ্ছেদ্য অংশ, নারী এবং পুরুষ, তাদের সকলকে কিন্তু হাতে হাত মেলাতে হবে। আর এভাবেই আমি এই জেলার মেয়েদের ক্ষেত্রেও চেয়েছি তাদের ক্ষমতায়ন হোক, তাদের প্রতিভার বিকাশ হোক। আর আমার এই স্বপ্নের শরীর যারা হয়েছেন, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আজ আমি আপনাদের এমন কিছু মেয়ের গল্প শোনাবো না, মানে আমি তাদের গল্প শোনাবো না, তারা নিজেরাই তাদের নিজেদের গল্প বলবেন। গানে বলবেন, নাচে বলবেন, কথায় বলবেন। সেই মেয়েরা তাদের সদ্য একটি দল তৈরি করেছে। সেই দলের নাম মনের কথা কই। যারা এইভাবে শুধু নিজেদের মনের কথা নয়, আপনাদের মনের কথাও টেনে বার করবে। যদি তাদের পারফরমেন্স আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা তাদের প্লিজ উৎসাহ দেবেন। আমি কিন্তু তাদের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এরই মধ্যে একজনের পারিবারিক দুর্যোগ ঘটে গিয়েছিল। তারপরেও যে তিনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন, এটা আমি সত্যি ভাবতে পারিনি। কিন্তু তারপরও উনি সব বাধা কাটিয়ে এই অনুষ্ঠানে এসেছেন। আর এর থেকে বোঝা যায় যে কুড়ি আজকে ফুল হয়ে ফুটে উঠবে, সে ফুল কিন্তু আর অন্য কোনো ফুল নয়, পারিজাত ফুল, যা সারা জীবন সৌরভ ছড়িয়ে রাখবে মানুষের মনে। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এত চেষ্টা করলি কিন্তু কিছুতেই কিছু করতে পারলি না, কোনোভাবেই আটকাতে পারলি না। দেখ এখন ডিএম ম্যাডামকে কিরকম টুপি টাপা পরিয়ে নিজে নাম কেনার ব্যবস্থা করেছে। আরে আগে আগে তো ওরকম সবাই করে,
স্টেজে উঠতে দিয়ে আগে, তারপর দেখা যাবে। ডিএম ম্যাডাম কি ওকে ছেড়ে দেবে নাকি ভাবছিস? আমরা এসেছি বলে কত সমালোচনাতেই না পড়তে হবে, সেটা ভালো করে বুঝতে পারছি। কেন, কিসের সমালোচনা? না, ও আসলে বলছে যে আমার তো শরীর খারাপ ছিল, আমি তো শরীর খারাপ নিয়ে এখানে এসেছি, সেই সব নিয়ে যদি আবার কিছু কথা বলে। মানে তুই কি এখন ওর কথায় ভয় পাচ্ছিস নাকি? শোন, ও তো একা কথা বলে না, পাড়ার লোকজনকে নিয়ে এসে কথা বলে। দেখছিস না এখন মাকেও কিরকম হাত করেছে। শোন, মায়ের কথা আলাদা। কাঁদছো কেন দিদি? তোমার মেয়ে কত সুন্দর গান গাইলো, তোমার মেয়ে এত ভালো করলো, তোমার বৌমা এত ভালো করলো, তাহলে কাঁদছো কেন? ও ভয় পাচ্ছ? পরাগরা বাড়িতে গিয়ে অশান্তি করবে? তোমার ছেলেরাও কিন্তু দেখতে এসেছে। তোমার ছেলে বলছিল না ও শরীর খারাপ, আসতে পারবে না। বৌমাকে তো প্রোগ্রাম করতে আসতেই দিচ্ছিল না, কোথায় কোথায় নিয়ে ছুটেছিল। একটুখানিকের জন্য চলে আসতে পেরেছে বৌমা, আর এখন দেখো দুই ভাই এসে বসে আছে। প্রতীক্ষাও তো এসেছিল, মজা টজা দেখে চলে গেছে, মজা দেখতেই এসেছিল। সেই জন্য তুমি ভয় পাচ্ছ দিদি? ওদের ভয় পাচ্ছ? দূর পাগল, আরে এই বয়সেও যদি ভয়কে জয় না করতে পারি তাহলে আর জীবনে শিখলুম কি? ভয় পাইনি, ভয় পাই। কি করবে ওরা আমার বলতো? খেতে দেবে না, দেবে না, খেতে দেবে না তো দেবে না। আরে আমার তো হাত পা চলে নাকি? লোকের বাড়ি রান্নার কাজ করে খাবো আমি, ও নিয়ে চিন্তা করিস না। নয়তো নয়তো তোকেই বলবো খন, ও ছোট, তোর বাড়িতে কাজের লোক রাখবে, রান্নার লোক। আমাকে নে, আমাকে নে, বলবো। তুমি এইসব কথা কেন বলো আমি বুঝি না দিদি। তোমার দেওর কি মরে গেছে না আমি মরে গেছি? হতে পারে দিদি আমাদের অভাবের সংসার, তাই বলে তোমাকে দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়াতে পারবো না? এতটাও অভাবের সংসার নয় দিদি। দেখো দিদি, যদি আমাদের সেরকম সময় আসে না, তোমাকে মাথায় করে রাখবো। আজ এক অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন এই জেলার মানুষ। কিছু আগে এই স্টেজেই ঘটে গেছে একটা আশ্চর্য ঘটনা, যার জন্য আমাদের জেলার মানুষ প্রস্তুত ছিলেন না। তারা অনেক দিন পর এত সুন্দর একটা অনুষ্ঠান দেখলেন। এ বিষয়ে বোধহয় আপনারা সবাই একমত হবেন। হ্যাঁ, এমন একটা সুন্দর অনুষ্ঠানের সাক্ষী হওয়ার জন্য সময়টা যেন এই মঞ্চে থমকে ছিল, থেমেছিল। আমি মঞ্চে ডেকে নেব আমাদের মাননীয় ডিএম ম্যাডাম শ্রীমতী রচনা সেনগুপ্তকে। অনুরোধ করব তার মনের কথা বলার জন্য এই অনুষ্ঠানকে ঘিরে।
এই যে শিমুল মেয়েটি ওদের নিজের ব্যক্তিগত জীবনে কতটা অত্যাচারিত, কতটা নির্যাতিত সেটা আপনারা ভাবতেই পারবেন না। নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা ওর নিত্য দিনের সঙ্গী, নিত্য দিন ওর সাথে এটা হয়। আপনারা ভাবতেই পারেন এরকম একটা অনুষ্ঠানে এসে কেনই বা নিজেদের পারিবারিক জীবনের কথা বলছি। কারণ কি বলুন তো, আমরা আমাদের মনের কথাটাই তো বলতে চাই। আপনাদের মনের কথা, আমাদের মনের কথা যদি মিলেমিশে একাকার হয়ে যায় তবেই না আমাদের স্বপ্ন সফল হবে, তা নাহলে কি করেই বা হবে। এই যে শিমুল কিভাবে আজকে এসছে, তাকে এখানে আসতে যাতে না দেওয়া যায় তার জন্য যত রকম ভাবে প্রচেষ্টা করা যায় সবটাই কিন্তু শিমুলের স্বামী করেছে। ওই যে দেখুন বসে আছে, ওই যে সশরীরে সুস্থভাবে বসে রয়েছে, উনি পেশায় একজন শিক্ষক। অথচ আজকে যাতে শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে তার জন্য উনি হসপিটালে ভর্তি হয়ে গেলেন। ওনার নাকি হার্ট অ্যাটাক হয়েছিল, যদিও ডাক্তাররা সেটা বলেননি, ওনার নাকি হয়েছিল। কিন্তু এটা সত্যি কথা নয়, এটা একটা অভিনয়, যে অভিনয়টুকু ওকে করতে হয়েছিল যাতে শিমুলকে আটকানো যায়। শুধু তাই নয়, হসপিটাল থেকে ওকে বাড়ি নিয়ে যাওয়ার পরেও শিমুল আসতে চেয়েছিল, তখনও তাকে বাধা দেওয়া হয়েছে। সব রকম ভাবে চেষ্টা করা হয়েছে যাতে তখনও শিমুল এই অনুষ্ঠানে আসতে না পারে। কিন্তু শিমুলের অদম্য জেদ, ইচ্ছা শক্তি, তার জেরে আজকে সমস্ত রকমের বাধা বিঘ্ন অতিক্রম করে আজকে শিমুল এখানে এসে উপস্থিত হয়েছে। কারণ তা না হলে ডিএম ম্যাডামের কাছে আমাদের যে মুখ থাকতো না বলুন। দেখছিস দাদা, তোর বউ সকলের সামনে কেমন তোকে ছোট করছে, দেখ। ঠিক এই জন্যই না আমি আসতে চাই। তুই আমাকে বললি যে তুই চল, গিয়ে দেখবি সব গন্ডগোল হয়ে গেছে, ডিএম ম্যাডাম কিভাবে হ্যারাস করছে। কি দেখছি এখানে এসে, কি দেখছি? পুরো ব্যাপারটাই তো উল্টে গেছে। ওখানে থাকিস না, বাড়ি চল। এরপরে না জানি কে এসে কি বলবে তার ঠিক নেই। শিমুল আছে, শিমুল কি বলবে তার তো ঠিক নেই। চল বাড়ি চল। দাঁড়া দাঁড়া, তোকে তো সবকিছু জানতে হবে, দেখতে হবে, সব শুনবি তো। দাঁড়া, তোর বউ তোর নামে কত সুখ্যাতি করবে, গুণগান করবে, তোকে কত ছোট করবে, সবকিছু রেকর্ড করে রাখ, ভবিষ্যতে তোর কাজে লাগবে। এবার মাননীয় ডিএম ম্যাডাম স্মারক তুলে দিচ্ছেন বিপাশা মৈত্রর হাতে। এবার সুচরিতা মুখার্জিকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার আর নতুন করে বলার কিছু নেই। ওরা যা বলেছে সেটা আমারও মনের কথা। তবে একটা কথাই বলবো যে আমরা যারা নির্যাতিত শুধু যে তারাই এখানে এসেছি এমনটা নয়। যাদের উপর কোনো নির্যাতন হয়নি তারাও কিন্তু এখানে আছে, শুধুমাত্র আমাদের পাশে দাঁড়াবে বলে, আমাদের হাতটা ছোঁবে বলে। এইভাবে আমরা পরস্পর পরস্পরের পাশে দাঁড়াবো, এই যে উদ্যোগ, এর মূল কাণ্ডারি কিন্তু আমাদের শিমুল ব্যানার্জি। ও না থাকলে এটা একদমই সম্ভব হতো না। আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম। বিয়ের বেশ কিছু বছর পর জানতে পারি আমার স্বামী অন্য নারীতে আসক্ত। তিনি আমাকে ছেড়ে, আমাদের একমাত্র মেয়েকে ছেড়ে, আমাদের সংসার ছেড়ে চলে গেছেন। অনেক অসম্মান, অনেক অপমান সব সহ্য করে পড়ে রয়েছে শুধুমাত্র মেয়েটার মুখের দিকে তাকিয়ে। আসলে আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা থাকে না বিয়ে হয়ে যাওয়ার পর। বাপের বাড়ির লোকও আমাদের ফিরিয়ে নিয়ে যেতে আসেনি, তারা চায়নি আমি সেখানে ফিরে যাই, সেজন্যই এখানে পড়ে রয়েছি। মাঝে মধ্যে মনে হয় যে মেয়েদের সত্যি নিজের জন্য কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আজকে হয়তো এই জায়গায় এসে নতুন করে কোনো চাকরি করতে পারবো না, তবে বিয়ের আগে যে গানের চর্চা ছিল সেই চর্চাকে কাজে লাগিয়ে। তুমি, আমরা ওখানে দেখতে গেছিলাম একজনের কত বার বেড়েছে। কি দেখলে বলি, কি দেখলে? থোঁতা মুখ ভোতা করতে ফিরে এলে, হ্যাঁ? ও কি কথা? আর তুমি, তোমার কি ব্যাপার? তোমার নাকি শরীর খারাপ লাগছিল,
তুমি নাকি তোমার ওই স্কুলে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলে, তুমি ওখানে গেলে যে বড়। বৌমা যখন যাচ্ছিল তখন তো না যেতে দেওয়ার জন্য কত কত ফোন দিয়ে ফিকির রেটেছিলে, হ্যাঁ, কত কথা শুনিয়েছিলে ওকে, ও কেন যাচ্ছে, তারপর তুমি গেলে যে বড়। এখন সত্যি আমি তাই ভাবছি, এত বড় স্পর্ধা ওর। হ্যাঁ, তুই ভাব একবার, ওখানে গিয়ে স্টেজে দাঁড়িয়ে ওপেনলি বলেছে আমার নামে বানিয়ে বানিয়ে সব কথা বলেছে। কি বলেছে না, ও যাতে যেতে না পারে সেই জন্য আমি নাকি অসুখের বাহানাটা করেছি, মিথ্যে করে অসুখের ভান করেছি আমি। সত্যি দাদা, তুই বলে না কিছু করিস না, আমি যদি হতাম না। যা সত্যি আমি না সেটাই বলেছি। সত্যি কথা বলতে আমার তো কোনো অসুবিধা নেই না, তোমাদের হয়তো সত্যি কথাতে অসুবিধা হতে পারে, সেখানে তো আমার কিছু করার নেই। বলি শোনো, তোমাদের যেমন মনে হয়েছে যে বাড়িতে থাকতে গেলে তার একটা নিয়ম কারণ আছে, আমারও মনে হয়েছে যে তোমাদের এ বাড়িতে থাকতে গেলে তার একটা নিয়ম কারণ মেনে চলা দরকার। বুঝতে পেরেছ? আমি বলছিলাম যে আমরা 3টে মেয়ে আছি আর তোমরা 2টো ছেলে। তোমরা যদি মনে করে থাকো যে তোমরা দুজনে মিলে আমাদের 3 জনকে দুর্মুষ করবে, আমাদের 3 জনের উপর অত্যাচার করবে, আমি আর মানব না। কি বললে তুমি মা? অত্যাচার না না, অত্যাচার এ বাড়িতে ছেলে মেয়ের ভেদাভেদ হচ্ছে, তুমি এ বাড়িতে ছেলে মেয়ে ভেদাভেদ করছো। হ্যাঁ করছি। আর আমরা তোমাকে দুর্মুষ করি করছো। দাদা আমি তোকে বলছি, সব হচ্ছে এই মহিলার বুদ্ধি, সব এই মহিলার বুদ্ধি আমাদের সংসারটা জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। শোনো মা, শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো, আগেও বলেছি আবারও বলছি, এক পা যদি এগিয়েছিস আর এক পা যদি এগিয়েছিস। কি করছো? এই ছেলে, হ্যাঁ, ছেলের জন্ম দিয়েছি আমি। মা কি করছো মা? মা কি করছো? আরে একটা পা এগোবি না, একটা পা, বলে দিলুম আমি। শোন, তোদের থেকে না আমার গায়ের শক্তি অনেক বেশি। দেশ গায়ে বড় হয়েছি আমি, খেলে ধুলে মাঠে ঘাটে। তোমাদের মতন বড় হওয়া নয়, তোমাদের থেকে আমি এখনো বেশি শক্তি ধরি। কি ভেবেছ মায়ের বয়স হয়েছে? হ্যাঁ, অশক্ত হয়ে গেছে, অশক্ত। যতই বয়স বাড়ুক আমার, যতই অশক্ত হই, তোমাদের থেকে আমার শক্তি অনেক বেশি, কথাটা মনে রেখো। ছেলে ছেলে হয়েছে বলি, সুখের ঘরে রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছ তো, তাই কিছু বুঝতে পারো নে। হ্যাঁ, বলে দিলুম শেষ দিন, আর একটি পা। এই ও কি কথা দাঁড়িয়ে পড়লি যে? আয় দেখি, আয়, কে আমি থাকতে আমার বৌমার গায়ে হাত দেয়, আমিও দেখি। আয় একবার দেখি, আয়। মা, হ্যাঁ ও মা, মা আমার কথা শোনো মা, মা আমার কথা শোনো মা, মা মা শান্ত হও মা, শান্ত হও, তোমার প্রেশার বেড়ে যাবে। ছাড়ো গো মা, ছাড়ো ছাড়ো ছাড়ো, আর পারছি না আমি। অনেক 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 সহ্য করেছি আমি, অনেক সহ্য করেছি, আর পারবো না, আর আমি সহ্য করবো না ওদের। ওই ওই কি ব্যাপার রে, আমারই চোখের সামনে দাঁড়িয়ে তোরা আমার মেয়ের গায়ে হাত তুলছিস? হ্যাঁ, লজ্জা করে রে, লজ্জা করে রে তোদের? নিজের দিদির গায়ে হাত তোলো, নিজের বউয়ের গায়ে হাত তোলো, কি ভেবেছো তাকে? এরপর তো একদিন আমার গায়ে হাত তুলবে না বৌমা, না। শোনো, তুমি ভেবো না শুধু তোমার জন্যে, শুধু তোমার জন্যই নয়, আমি আমার নিজের জন্যই, নিজের জন্যও, নিজেকে বাঁচাবার জন্যও প্রতিবাদ করছি। সেই জন্য আজ আমি রুখে দাঁড়িয়েছি, শুধু তোমার জন্য নয় গো। আর একবার আমি বেঁচে থাকতে, আর একবার আমার বৌমার দিকে পা দিয়ে দেখা দেখি, এক পায়ে গিয়ে দেখা দেখি।
এমন ছেলে। ও আপনি শতদ্রু? কেন আমি এত বিশেষ কি করে হয়ে গেলাম? তাহলে বিশেষ হয়েছেন তার নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। আপনাকে কেন্দ্র করে কত ঘটনা ঘটে গেছে আপনি কি কিছুই জানেন না? আপনাকে তো ওরা হিরো বানিয়ে দিয়েছে। আমাকে হিরো বানিয়ে দিয়েছে? না না ঠিক আছে, তুই ভালো আছিস? আচ্ছা তুই কি আমাকে চলে যেতে বলছিস? আচ্ছা আমি কেন বলতো তোকে চলে যেতে বলবো? তুই তোর রাস্তায় যাবি, আমি আমার রাস্তায় যাব। আচ্ছা আপনাদের সাথে তো প্রথম আলাপ হলো, তো সেই সুবাদে একসাথে একটু চা তো খাওয়া যেতেই পারে। না তার কোনো দরকার নেই, আমাদের তাড়া আছে। এগিয়ে দেবো। হ্যাঁ এতটাও বদল করতে চাই না আমরা। একটু বদল করতেই পারি, কেন গো সুচরিতাদি? শিমুলের বন্ধু যখন আমাদেরও তো বন্ধু, সেই সুবাদে একটু চা খেতেই পারি, কি আছে? হ্যাঁ চলুন তো চা খাবো। আর তো বলছে এগিয়ে দেবে, এগিয়ে দিতেই পারে। বাসাদি প্লিজ। নেই আমিও চা খাবো, আমারও খুব চা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে তাহলে তোমরা বরঞ্চ চা খাও, আমি এগোই। এই তুই ঢং করিস না, এক কাপ চা খেলে কি এমন ক্ষতি হয়ে যাবে রে? আগের দিনের ঘটনা তো সবই জানো, তারপরও এসব কথা বলছো। সেই জন্যই তো প্রতিশোধ নেব। একসাথে সবাই মিলে চা খাবো, তারপর শতদ্রু আমাদের ওই বাড়ি অব্দি এগিয়েও দিয়ে আসবো। আমি দেখবো কত দূর কি হয়। কেমন আছিস তুই? দিব্যি আছে। তুই এই সোজা সাপটা মিথ্যে কথাটা না বললেই পারতিস। তবে একটা কথা বুঝতে পারছি, তুই যুদ্ধটা জয় করেছিস। আমরা আছি না, युद्ध না করে যাবে কোথায়? युद्ध তো জিততে भी হবে। और वैसे भी ওর মধ্যেই তো ওই জয়ের বীজ লুকিয়ে আছে। হ্যাঁ তুমি আমাদের সবাইকে জয়ের কথা বলো, খুদ হেরে গেলে চলবে? হ্যাঁ চলুন চলুন, রাস্তায় দাঁড়িয়ে কথা বলে তো লাভ নেই, আমরা বরং কোথায় তো বসে চা খেতে খেতে কথা বলি। তোমরা যাবে? জরুর। তোমারও নিশ্চয়ই যেতে ইচ্ছে করছে। না সুচরিতা দি, আমার যেতে ইচ্ছে করছে না, কারণ আমি জানি বাড়ি গিয়ে আমাকে কি ফেস করতে হবে। কি এত ভয় পাস রে? তোর শাশুড়ি এখন তোর পক্ষে, তোর ননদ এখন তোর পক্ষে, বাকি ওই দুজনকে কি এত ভয় পেয়েছিস তুই? আসলে অসম্মানকে ভয় পাচ্ছি। কে অসম্মানকে ভয় পায় না বলো তো? এই অসম্মানের ভয় না সারাক্ষণ কুকড়ে থাকে। বলছি আমার সাথে এক কাপ চা খেলে যদি অসম্মান হয়, আমার মনে হয় সেই অসম্মানটাকে তোর অ্যাকসেপ্ট করে নেওয়া উচিত। নয় অ্যাকসেপ্ট করে নে, নয় তার থেকে উপরে ওঠ। আচ্ছা আপনাদের সকলেরই কি প্রবলেম? না না, সত্যি কথা বলতে কি আমার ফ্যামিলিতে যে খুব একটা প্রবলেম আছে তা নয়, তবে ওই মেয়ে হয়ে জন্মেছি তো কিছু না কিছু প্রবলেম তো থাকেই। একটা বেসিক আইডেন্টিটি ক্রাইসিস তো সব সময়তেই কাজ করে। কিছু একটা করে এই গ্লানিটা থেকে মুক্ত হতে চাই। हाँ ये बात तुम्हें एकदम ठीक बोलेছো बिपाशा। ये देखो ना, আমি তো काम करी, सैलरी भी ठीक ठाक पाए, फिर भी মনে হয় কি इन सब के बाहर भी अगर একটা अलग जिंदगी হতো তো কত ভালো হতো। इसलिए আমরা বচপনে যা যা করেছি সবকিছু প্র্যাকটিস করছি। তোমাকে একটা রিকোয়েস্ট করি। হ্যাঁ বলুন না। বলছি আমাদের যখন কলকাতায় অনুষ্ঠান হবে তুমি থাকবে তো আমাদের সঙ্গে? কেন? ও কেন থাকবে? ও থেকে কি করবে? তুই কথা বলছিস কেন? তোর সাথে কথা বলেছি। সত্যি কথা, তুমি সব ব্যাপারে কথা বলছো কেন? হ্যাঁ আমি জানি যে শতদ্রু তোমার বন্ধু, কিন্তু আজকে আমাদের সঙ্গে ওর আলাপ হয়েছে, আমরা তো একটু কথা বলতেই পারি ওর সঙ্গে। তা বলতে পারো সুচরিতা দি, আমি সে কথা একবারও বলিনি। আমি শুধু বলছি ও থেকে কি করবে। আপনি বুঝতে পারছেন না, ও আমাকে নিজের জীবনে একেবারেই কোথাও কোনো জায়গা দিতে চায় না। ও জায়গা দিতে চায় কি চায় না সেটা বড় কথা না, বড় কথা হলো আমরা একটা টিম হয়ে কাজ করছি, তো আমাদের তো সেই জায়গাটা পেতে হবে। আর সবাই মিলে একসঙ্গে যখন কাজ করি তখন কিন্তু একা একা কোনো কিছুই করা যায় না, চলার পথে সকলেরই হেল্প নিয়ে এগোতে হয়, নাহলে এগোনো যায় না। শতদ্রুকেও আমরা আমাদের সঙ্গে রাখতে চাই। তোর যে আপত্তি ওকে সঙ্গে রাখায় বা ওকে বলায়, সেই আপত্তিটার একটা সলিড গ্রাউন্ড তো দেখাতে হবে যে কেন তুই ওকে রাখতে চাইছিস না। তোর আপত্তির কারণটা বল। অদ্ভুত না? আমি না সত্যি বুঝতে পারছি না, এত লোক থাকতে হঠাৎ ওকে। শিমুল, তুই কিন্তু আমাকে প্রচন্ড ইনসাল্ট করছিস। না শতদ্রু, আমি তোকে ইনসাল্ট করছি না। আমি সত্যিই চাই না কোনোভাবে আমার জীবনের সাথে তুই জড়িয়ে যাস। কেন? আচ্ছা আমাকে বল, এটা তোর জীবনের সাথে জড়ানো হলো কোথায়? তোর জীবনে তো আরো অনেকে জড়িয়ে রয়েছে।
তাছাড়া তুই তো জীবনে পরাগ ব্যানার্জিকে জড়াতে পারিস, পলাশকে জড়াতে পারিস, নিজের শাশুড়ি মাকে জড়াতে পারিস, কিন্তু আমাকে জড়াতে পারিস না। আমি এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছি। ভয়ঙ্কর কি ভয়ঙ্কর নয় আমি সে কথা বলছি না শতদ্রু। আমি যেটা বলছি তুই তুই বুঝবি না। দেখ, তুই বুঝিয়ে বলতে পারছিস না, সেই জন্য তুই বলছিস যে আমি বুঝবো না। বুঝবো না কেন? যদি বুঝিয়ে বলতে পারিস অবশ্যই বুঝবো, কিন্তু তোর কাছে বোঝানোর কিছু নেই বলে তুই বলছিস যে আমি বুঝবো না। রাগ করো না শতদ্রু, প্রত্যেকটা বিবাহিত মেয়ের জীবনেই জানো তো কিছু সমস্যা থাকেই, আর প্রত্যেক মুহূর্তে কিছু না হোক মেয়েদের চরিত্রটা চলে যায়। চরিত্র কি এমন একটা বস্তু, যেন একটা কাঁচের বাসন, একটু ঠোকা লাগলো ঝনঝন করে চুরমার হয়ে ভেঙে পড়লো। বুঝি না বাবা। যাই হোক, সেই সমস্ত কারণেই শিমুল চাইছে একটু সতর্ক থাকতে। বুঝতেই তো পারছো, তোমার প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো তোমার মনেই আছে। শুধু শুধু তোমাকে জড়াবে, জড়িয়ে একটা যাচ্ছে তাই কাণ্ড হবে, সেই কারণেই আর কি। তোমাকে ভালোবাসে বলেই কিন্তু প্রোটেক্ট করতে চাইছে। তোমরা কি এবার উঠবে? শিমুল क्या हुआ? কোথায়? কিছু হয়নি। আচ্ছা বা আমি একটু এগিয়ে দিয়ে আসতে পারি? না, দেখ অনেকটা দেরি হয়ে গেছে, আমি যদি কিছুটা তোদের এগিয়ে দিই তাহলে। বললাম তো দরকার পড়বে না। আমরা না একটা ক্যাব নিয়ে নেবো, আমরা এখান থেকে একটা ক্যাব বুক করে নেবো, ভাড়াটা আমরা শেয়ার করে দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। তবুও আমার গাড়িতে যাবেন না কেন? তার দরকার হবে না শতদ্রু, একটু তোমার গাড়িতে যাব, তারপর নেবে আবার ক্যাব বুক করতে হবে। এই অল্প খানিকটার জন্য তো আর ক্যাব বুক করা যায় না। তারপর জানোই তো তুমি আমাদের পাড়ায় যাবে, সেই যে ঘটনাটা ঘটেছিল তোমার নিশ্চয়ই মনে আছে। তার থেকে কি দরকার বলো এত ঝামেলা? অপেক্ষা করো, নিশ্চয়ই এমন একটা দিন আসবে যেদিন তুমি মাথা উঁচু করে আমাদের পাড়ায় যেতে পারবে, কোনো কিছুতেই আর কিছু মনে হবে না, সবটা ইগনোর করতে পারবে। আজকে সেই দিনটা আসেনি শতদ্রু। এক্স্যাক্টলি, সেই দিন কিন্তু একদিন আসবেই। हाँ, আমরা এক্সপেক্ট করি কি हम लोगों के बीच अगर কেউ ওর জীবনে সুখী হবে তো আমাদের খুব ভালো লাগবে। এই যে বিপাশাদি ওর ফ্যামিলিতে খুব সুখী। पर আমরা তিনজন और भी तो আছি। हम लोगों के अंदर अगर শিমুল একটা নয়া জিন্দেগি পাবে, খুশ হবে, তো আমরা जैसे भी हो আমরা অনেক খুশ হব, আমাদের অনেক ভালো লাগবে। আর সুচরিতা দিকে বারে में तो তুমি জানোই না, ওর হাজবেন্ড ওর সাথে থাকে না। जो भी हुआ अच्छा ही हुआ। আর আমার হাজবেন্ড ওর তো স্পাইন ही नहीं। पर हाँ, এটা বলতে পারবো না কি ওর সাথে থাকা যায় না, শিমুলের হাজবেন্ডের সাথে তো থাকাই যায় না। इसलिए আমরা চাই কি जितनी जल्दी हो सके শিমুল এখান থেকে বেরিয়ে আসুক। বেরিয়ে আসতে গেলেই যে অন্য কোথাও থাকতে হবে তার তো কোনো মানে নেই শীর্ষা। তুই তোমাকে ভালোই বাসিস। বাহ, সবকিছুই জানিস তো তাহলে। হ্যাঁ, ভালোবাসলে তো এরকম ভিখিরির মতো করতে হতো না আমাকে। কেন করছিস তুই ভিখিরিপানা? আমি তো সেটাই বুঝতে পারছি না। শতদ্রু, তোকে এই ভিখিরিপানা মানায় না, বুঝতে পারছিস সেটা? আসলে কি বলতো, তুই বুঝবি না। কি এমন কথা যেটা আমি বুঝবো না? আসলে ভালোবাসার প্রচুর জ্বালা, বুঝলি। নিজের ফাঁদে আমি নিজেই পড়ে গেছি। তোকে ভালোবাসি তো, সেই জন্য তোকে আঁকড়ে বাঁচতে চাইছে, তোকে জড়িয়ে বাঁচতে চাইছে। তুই আমাকে বারবার প্রত্যাখ্যান করছিস, তাও আমি তোকে বারবার যোগাযোগ করছি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি। সুতরাং তুই আমাকে যতই প্রত্যাখ্যান কর, যতই আমার সাথে অন্যায় কর, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। সে আমাকে এবার যেতে হবে। তাহলে তোর আমাকে কিচ্ছু বলার নেই।
কি বলবো আর বল? কিছুই বলার নেই। কেউ যদি কাউকে ভালোবাসে না, সেই ভালোবাসাটা তো একদিন কর্পূরের মতো উবে যায় না, এটা রয়েই যায়। তবে হ্যাঁ, আগের মতো তো আমি আর ছুটে গিয়ে তোকে বলবো না, কি রে আমাকে ভালোবাসিস তো? তো ভালোবাসা তো রয়েই যায়। এখন সব বলাগুলো ভেতরে ভেতরে হবে, নিজের সাথে নিজের কথা হবে। কেন? সেটাই তো আমি জানতে চাইছি। কারণ আমার একটা অন্য জীবন শুরু হয়ে গেছে। সেই জীবনটা অসফল হোক আর যাই হোক না কেন, সেই জীবনটাকে তো আমি অস্বীকার করতে পারি না। কতদিন স্বীকার করবি তুই এরকম একটা অসুস্থ জীবন, যেখানে একটা সুস্থ, একটা সত্যি জীবন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে? দেখ, আজ যা ভালো, কাল তো সেটা ভালো নাও লাগতে পারে। কি গ্যারেন্টি আছে বলতো এই ভালোবাসাটা রয়েই যাবে? শতদ্র শুধু শুধু মরিচিকার পেছনে ছুটিস না। যেটা প্রথম দিন হয়নি সেটা জোর করে আর হওয়ানোর চেষ্টা করিস না। তার মানে বিষয়টা দাঁড়ালো যে তুই আমাকে ভালোবাসিস, কিন্তু শুধুমাত্র তুই আমার কাছে আসতে চাইছিস না, তাই তো? এক্স্যাক্টলি। কাছে এলে তো সব চেনা হয়ে যাবে, সব মোহ কেটেও যেতে পারে। তখন তুই চেনা হয়ে যাবি আমার কাছে। এমনও হতে পারে যে আমি বোর হয়ে গেলাম। কই, আগে তো তুই এই ধরনের কথা বলিসনি। ইম্যাচিওর ছিলাম। ইম্যাচিওর? এটা ম্যাচুরিটি? মানে এতদিন একটা সম্পর্কে ছিলি, আর আজকে তুই আমাকে এই কথাগুলো বলছিস? ক্ষমা করে দে আমাকে। আমি না নিজেও খুব আনসেটেলড অবস্থায় আছি, খুব পাজলড হয়ে আছি, জানিস তো। আমি না সত্যি মেনে নিতে পারছি না যে আমার স্বামী, সে তো একটা সাদামাটা মানুষ, তার কাছে আমি পরীক্ষায় পাশ করতে পারলাম না। আমার না সেলফ কনফিডেন্সটা একেবারে জিরো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই যে আজ তুই আমাকে এত ভালোবাসছিস, একদিন হয়তো তুই বোর হয়ে যাবি। বাহ, এক্সেলেন্ট। আসলে আর কোনো কথা বলার জায়গাই রাখলি না। ঠিক আছে, আসি। মা তোমাকে আদর করে মাথায় চড়িয়েছে আর তুমি মনে করছো ওটাই তোমার জায়গা। সেটা নয়, তোমার জায়গা পায়ের নিচে, সেটা মাথায় রেখো। আর মা, আমি তোমাকেও বলছি, যার যেটা জায়গা না তাকে সেই জায়গায় রাখো, মাথায় চড়ানোর চেষ্টা করো না। তোমার দুই ছেলের সম্বন্ধেই কথাটা বলছি। সাহসের না একটা সীমা থাকা উচিত শিমুল। এই যে তুমি আমাকে কথায় কথায় ভয় দেখাও, এই যে বলো আমার চাকরি খাবে, ভয় দেখাও তো, তোমার সব কথাগুলো কিন্তু আমি রেকর্ড করলাম। তা শুধু এইটুকু কথা রেকর্ড করলে কেন? সব কথাই রেকর্ড করো। हमको पता था कि তোমরা ये सब बात ही बोल, इसीलिए ना আমি पहले से ही আমার ফোনে রেকর্ডারটা অন রেখেছিলাম। और ये जो তুমি তোমার মাকে অসম্মান করছিলে, अपमान করছিলে, ये सब कुछ यहाँ पे रिकॉर्डेड है। अब जाओ ना, जाओ, ওই রেকর্ডিংটা নিয়ে তোমরা কি করবে করো। ইনফ্যাক্ট আমরা তো ভাবছি কি আমরা এই রেকর্ডিংটা নিয়ে কি করব। শেষ করে দিল, জ্বালিয়ে পুড়িয়ে একেবারে শেষ করে দিল।
এই একটা মেয়ে আমাদের সংসারে আসার পর থেকে সব কিছু একেবারে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিচ্ছে। আমার মাকে পর্যন্ত আমূল পাল্টে দিয়েছে। শুধুমাত্র সেই জন্যে তোদের উচিত এই মেয়েটার কাছে কৃতজ্ঞ থাকা। বুঝেছিস? আরে শোন, বৌমা যদি এ বাড়িতে না আসতো না, তাহলে আমি কোনোদিনও আমার ওই আসল আমিটাকে, আমার ভেতরের ওই আমিটাকে খুঁজেই পেতুম না। তোরা তো কৃতজ্ঞ হবি না, কিন্তু আমি কৃতজ্ঞ আছি। কেন জানিস? এই মেয়েটা আমার বাড়িতে এসেছিল বলে আমি আবার নিজেকে খুঁজে পেলাম, নইলে তো আমি ভুলতে বসেছিলাম যে আমার জীবনটা একেবারে মিথ্যেতে ভরিয়ে ফেলেছিলাম। আমি শুধু মিথ্যে। এই আমাদের দেরি হয়ে যাচ্ছে, এই অবান্তর কথাগুলো বলে সময় নষ্ট করার তো কোনো মানে হয় না। শিমুল, ক্যারি অন, আমাদের বাকি প্রোগ্রাম কি হবে বলতে থাক। মা শোনো, আমি কিন্তু তোমাকে বারবার সাবধান করে দিচ্ছি, আমি বারণ করছি, এই বাড়িতে কিন্তু এইসব মিটিং মিছিল একেবারে চলবে না। এই যে যাকে তুমি বিয়ে দিয়ে নিয়ে এসেছো না, এ তো বউ হওয়ার যোগ্যই নয়। আমি তো এই মেয়েটার সঙ্গে থাকবোই না, সংসারই করবো না, আগেই বলে দিয়েছি তোমাকে। এরপরে ও যদি নিজের স্বেচ্ছাচারিতার জন্য তোমাকে বুঝিয়ে সুঝিয়ে এইসব কাজ করায়, এই সবের মধ্যে তোমাকে ঢোকায়, আমরা কিন্তু এটা মেনে নেব না। আমরা দুজনে কেউই মেনে নেব না মা। আমাদের সংসারটাকে লাতে তুলবে আর আমরা চুপ করে বসে বসে সেগুলো দেখবো, এটা কিন্তু হবে না মা। তোদের যা করার আছে করে দিস, যা পারিস করবি যা। হ্যাঁ, ব্যাপারটা তো এখন আর তোমাদের বাড়ির শুধু নেই, ব্যাপারটা তো বাড়ি থেকে বেরিয়ে গেছে। তোমাদের যা করার না তোমরা করে নিও, আমি দেখে নেবো কি করতে পারো। কাকিমা নিজের ইচ্ছে যখন প্রেসিডেন্ট হয়েছে তখন টাকাটা কে দেবে টাকাটা? মা শোনো, তুমি কিন্তু আমাদের টাকা থেকে একটা কানা করিয়েও এখানে দিতে পারবে না। এখন থেকে সমস্ত টাকার হিসেব গুনে গুনে আমাদের তুমি দেবে। আমরা তোমায় টাকা দিয়ে যাই আর সেই টাকা থেকে তুমি ফুটানি করো, তোমার মেয়ের চিকিৎসা করো। ওই এত বড় কথা বলছিস তুই? ও কি কথা? তুই আমার মেয়ের চিকিৎসার খরচ দিস বলে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, আমার মেয়ের চিকিৎসার খরচ দেওয়া তোমার কর্তব্য নয়? বলি নিজের বোন তাকে দেখার দায়িত্ব তোমাদের নেই? অনেক দেখেছি, অনেক দেখে নিয়েছি, কিন্তু আর নয়। এই সংসারে থেকে আমি টাকা দিয়ে যাব আর তুমি ছন্ন ছাড়ার মতো সেই টাকাগুলো ওড়াবে, ফুটানি করে যাবে আমার টাকাতে, এটা কিন্তু হবে না। আর নয়, আমি সহ্য করব না। বুঝলাম। বেশ, তা যদি তোমরা না দিতে চাও দিও না। তাইলে বরং এক কাজ করো, আমাদের কারোর খাওয়া খরচ তোমাদের দিতে হবে না। তোমাদের রান্না বান্না আমরা কেউ করতে পারবো না, তোমরা নিজেদের খাবার ব্যবস্থা নিজেরা করে নিও, টাকাও দিতে হবে। ঠিক আছে, তুমি এটা ভেবে বললে তো মা। ঠিক আছে, আমার স্কুলে ক্যান্টিন আছে, তুমি জানো তো। ওই ক্যান্টিনে এবার থেকে আমি যদি খাওয়া দাওয়া করি তাহলে আমার কিন্তু অনেকটা টাকা বেঁচে যাবে। ভালো কথা, এবার থেকে আমি ওখানেই খাওয়া দাওয়া করবো, আর কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সংসারের আর কোনো দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম তোমার। সংসারে খরচা দিতে না তুমি বাধ্য। দেখো সবাই আছে, সবার সামনে না নিজেকে ছোট করো না। তুমি তো একজন শিক্ষক, আর তুমি মক্কেলকে বলছি। আর দেখো, তুমি যদি মায়ের খরচা না দাও, তুমি কিন্তু সিনিয়র সিটিজেন অ্যাক্টে পড়ে যাবে। সেটা সামলাতে পারবে তো? এখন কিন্তু সিনিয়র সিটিজেনদের জন্য অনেক আইন কানুন আছে। আর তুমি জানো, আমি চাইলে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারি। এর আগেও তুমি অলরেডি দেখেছো, আবারও দেখবে নাকি? ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও। আজ খাওয়ার খরচার খোঁটা দিচ্ছে তো, ওষুধের খোঁটা দিচ্ছে। হায় রে, ওরা তো জানেই নে কি কষ্ট করে এই সংসারটাকে আমি টেনেছি। দেখ পলাশ, অবস্থাটা একবার দেখ। শুধু সকালবেলা
আমাদেরকে খাইয়ে দাইয়ে খাওয়া দাওয়া রেডি করে রেখে সবাই বেরিয়ে চলে গেছে। তাই তো দেখছি। আমার মা নাকি যাওয়ার সময় বলে গেছে যে ওই চাবিটা কাকিমার বাড়িতে দিয়ে যেতে, সেটা শুনেছিস? না না, আমি শুনবো কি করে, আমি তো তখন রেডি হচ্ছিলাম, শুনতে পাইনি। আমি শুধু ভাবছি দিন দিন সীমাটা কোথায় গিয়ে পৌঁছচ্ছে। শোন দাদা, আমি কিন্তু ওই কাকিমার বাড়িতে আমি চাবি দিতে যাব না। তুই ভাবতে পারিস সকালবেলা ঘুম থেকে উঠে তোর বউয়ের সঙ্গে মা গেছে পাড়ায় ঘুরে ঘুরে চাঁদা তুলতে। কি বলছিস তুই? হ্যাঁ, তা নাহলে আর বলছি কি? তাহলে বলছি আর কি, তোর বউ তো এসে বাড়িটা একেবারে ধ্বংস করে দিল। আশ্চর্য, তুই এমন করে কথা বলছিস না পলাশ, যেন আমি নিজে একেবারে শখ করে গিয়ে ওনাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। সেটা তো নয়। ধ্বংস করে দিল, আমার বউ এসে বাড়িটাকে ধ্বংস করে দিল, একই কথা বলে যাচ্ছে। আমি কি করবো বলতো? তোদের যেটা মনে হচ্ছে তোরা সেটা কর না। দেখ, আমি তোকে প্রশ্রয় দিচ্ছি সেরকমটা নয়। শোন দাদা, তুই তোর বউকে প্রশ্রয় দিসনি ঠিকই, কিন্তু প্রথম থেকেই না তুই সামলাতে পারিসনি। হতো যদি আমার বউ, তাহলে আমি বুঝিয়ে দিতাম। কি করতিস? কি করতিস? বড় বড় কথা যে বলছিস, কি করতিস তুই? ওকে তো জানিস না কিরকম ডেঞ্জারাস মেয়ে, দেখেছিস তো নিজের চোখে। কোথায় কোথায় গিয়ে কমপ্লেন করে এসেছে। আমার স্কুলে গেছিল, কমপ্লেন করে এসেছে। লোকাল থানায় গিয়ে কমপ্লেন করে এসেছে। শুধু তাতেই হয়নি, কিছুদিন আগে গিয়ে ডিএম এর কাছে কমপ্লেন পর্যন্ত করে এসেছে। বাবা! আর তুই তো জানিস তো এখন মেয়েদের ফরে সব আইন হয়ে গেছে, অনেক রকম নিয়ম কানুন হয়ে গেছে। একটা মেয়ে যদি ইচ্ছে করে না, একটা ছেলেকে শুইয়ে দিতে পারে। ওসব রাখ তো, ওসব রাখ। তুই তোর বউয়ের সঙ্গে প্রথম থেকেই ইঁটে উঠতে পারিসনি, তাই তোর বউ তোর মাথার উপর উঠে নাচছে। বাজে কথা বলিস না, বাজে কথা বলিস না। মাথার উপর উঠে নাচছে কি করেছি আমি? আমি প্রশ্ন দিচ্ছি ওকে। তা নাহলে কি এত সাহস পায় কি করে? তোর টাকায় খাচ্ছে, পড়ছে, ফুটানি মারছে, সবকিছু করছে। আর অন্যদিকে দিদি মা সবাইকে হাত করে নিয়েছে। আমি না দিদির কথা বাদই দিলাম, দিদি একটা হাবলি মেয়ে, কিছু সেরকম বোঝে না। ওকে হাত করুক না করুক দুই একই ব্যাপার। ওকে তো কেউ একজন এসে একটা চকলেট দেবে, তার কেনা হয়ে যাবে। কিন্তু মা, তুই মায়ের কথাটা একবার ভেবে দেখ। একজন এরকম শক্ত মহিলা যে কিনা আমাদের বাড়ির সমস্ত নিয়ম কানুন সবকিছু দেখে রাখতো, তাকে হাত করে নিল, তার কেনা হয়ে গেল মা। হ্যাঁ, আর তুই ভাবতে পারছিস দাদা, মা সকালবেলা বেরিয়ে ঘুম থেকে উঠে পাড়ায় বেরিয়েছে চাঁদা তুলতে তোর বউয়ের সঙ্গে। লোকে কি বলবে? হ্যাঁ, সমস্ত কাজকর্ম ফেলে এই কাজ করতে বেরিয়েছে। সত্যি আমি তাই ভাবছি, মানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার অবাক লাগছে ভাবতে, জানিস তো। আচ্ছা, তুই একটা জিনিস ভাব, আমি যদি ওকে এখন ডিভোর্সের কথা বলি তাহলে কি হবে? আমাকে খোরপোশ দিতে হবে। আমার তো এমনি নয়, আমার প্রচুর জ্বালা। আবার ও তো নিজের থেকে ডিভোর্সটা দেবে না কিন্তু নিজের থেকে। হ্যাঁ, তা দেবে কেন? তা তোকে ডিভোর্সও দেবে কেন? ও তো এখানে হাসছে, খেলছে, নাচছে, গাইছে, যা ইচ্ছে তাই করছে। বাইরে থেকে লোক ডেকে আনছে, 1000 ঘন্টা লোক ডেকে আনছে, পাড়ার লোক ডেকে আনছে, দিয়ে বাড়িতে বসাচ্ছে, বাজার বসাচ্ছে। বাড়িতে তো আর বাড়ি নেই, সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর সব থেকে বড় কথা কি বলতো, এখানে তো ওই খাওয়া পড়াটা ফ্রি, যেটা ওর বাপের বাড়িতেও পেতো না। আর বাপের বাড়িতে পেতো না বলেই তো এখানে মটকা মেরে বসে আছে, এখানে পড়ে আছে। ও যাবে না এখান থেকে। আর এত আনন্দে যে থাকে, সে কখনো ডিভোর্স দেয়? সেই জন্য ও তোকে ডিভোর্স দেবে না। আর মাঝখান থেকে কি হচ্ছে? মাঝখান থেকে সকলে মিলে আমাদের দুই ভাইকে এক ঘরে করে দিচ্ছে। সেটা তো তুই বুঝতে পারছিস। দেখতে তো পাচ্ছি, সব বুঝতে পারছি। কিরে কালু, যাবো নাকি? মা, তোমার কি যেতে ইচ্ছা করছে নাকি? হ্যাঁ রে, ইচ্ছে তো করছে। মনে হচ্ছে পায়ের মধ্যে ঘুমুক বেজে উঠলো। ছোটবেলায় তো দেখেছি এসব। বিয়ের পর মাথায় ঘোমটা টেনে সেই রান্নাঘরে রান্না করা। পুজোর সময় অনেক লোক আসতো জানিস বাড়িতে। তোর বাবার অনেক বন্ধু বান্ধবও আসতো। তারপর ওই এসোজন বসোজন সব। তারপর দশমীতে নাড়ু বানানো, তক্তি বানানো, বাপরে বাপ। আর সারা পুজোতে তো আমরা ওই নিজেদের দিকে তাকানোর সময়ই পেতাম না জানিস। ওই একদিন নতুন শাড়ি পরে অঞ্জলি দিতে যেতাম। যা বলেছ গো, যা বলেছ বিশ্বাস গিন্নি। আমরা কি জীবনে কখনো সুখ বুক করেছি গো? এই যে নতুন বউগুলো, এদের কাছে তো জানতে পারলাম গো বিশ্বাস গিন্নি, জীবনটা না শুধু অন্ধকারের নয়, জীবনে অনেক অনেক আলো আছে গো। এখন যত বয়স বাড়বে তত না দু মুঠো পড়ে সেই আলোটুকুতে নিতে হবে। সব সুখটুকু দু হাত ভরে নেওয়া চাই, বুঝলে?
এবার বুঝবে বাছা ধন। কি বললি? বাছা ধন? না না, বাছা ধন বলিস না, বল বাছা ধনে রা। ওই হলো। তুই জানিস বারবার বলা হয়েছে যে ঠাকুরপো শুধু থাকবে ও বাড়িতে, ঠাকুরপো তো কোথাও বেরোয় নে, ঠাকুরপোর কাছে যেন চাবি দিয়ে যায়, বারবার বলা হয়েছে ওদের, জিজ্ঞেস কর। এই তুতুল, বাবাকে ভালো করে জিজ্ঞেস করেছিস তো? ও ভালো করে জিজ্ঞেস করবো মানেটা কি? হ্যাঁ জিজ্ঞেস করলাম তো বাবাকে, বাবা বললো পড়া পলু কেউ আসেনি, কোনো চাবি দিয়ে যায়নি। তাইলে আমরা এখন ঘরে ঢুকবো কি করে? এটা তোমার ছেলেদের চাল মা, ইচ্ছে করেই করেছে। ইচ্ছে করে এরকম চাল চেলে ওদের কি লাভ বলো দেখি? সেই তো ওদের ফিরতেই হবে না, এখন না হয় আরেকটু পরে ফিরবে, ফিরতেই তো হবে। আর আমরা তো ফিরে এলে তখন ঢুকতেই পারবো, তাহলে এই চাল চেলে লাভ কি? বুঝতে পারছো না মা, শাস্তি দিল আমাদের, যাতে আমরা দুপুরবেলা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া না করতে পারি। আর ওরা তো আর জানতো না যে আমরা দুপুরবেলা এই সময় ফিরবো, আমরা ঢুকতে পারবো না, খেতে পারবো না, এটা তো আমাদের জব্দ করা হলো, তাই না? ভাব এবার পুতুলদির কথা, বেচারির তো খিদে পেয়েছে, ওষুধ ওষুধ থাকে, তাকে তো খাবারটা খেতে হবে। তাহলে এখন কি করব আমি? খাবো কি করে? শোনো না, একটা কথা বলি, তোমরা বরং আমাদের বাড়ি চলো, চলো আমাদের বাড়ি খেয়ে নেবে, চলো। না না, তোমাদের বাড়িতে যাবে কেন? আমাদের বাড়িতে চলো দিদি, আমি দুটো সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, খেয়ে নেবে, এসো। না কাকিমা, আমরা কোথাও যাব না। কি বলছো? ও মা, যাবে না কেন গো? এখন বাড়ির দোরগড়ায় এইভাবে হাফ ইত্তেস করে দাঁড়িয়ে থাকবে নাকি? কখন তারা আসবে তার ঠিক নেই, আমার মনে হয় চাবি দিতে ভুলে গেছে। छोड़िए आंटी, कुछ भी बोले नहीं हो रहा। ঠিক বলেছো, ইচ্ছে করেই ওরা চাবি রেখে যায়নি, শাস্তি দেবে বলে। এই যে তোমরা চাঁদা তুলতে বেরিয়েছো, আবার মাও সঙ্গে বেরিয়েছেন, এটা সহ্য হয়নি, ভেবেছে এইভাবে ওরা জব্দ করবে। কি বেককেলে দেখো, কি বেককেলে। আমি গেছি তো কি হয়েছে? হ্যাঁ, তাই বলে দরজায় তালা দিয়ে চলে যাবে, কথা জেনেও যে আমরা ফিরে এসে কেউ ঢুকতে পারবো না? কি বেককেলে দেখো। মা, তোমার ছেলেদেরকে চেনো মা? তোমার ছেলেরা যদি দরজায় তালা দিয়ে যেতে পারে, এর বিহিত কিন্তু তোমাকে করতেই হবে। ও কি কথা বৌমা, অত বড় বড় সব ছেলে, আর কি করে তাদের শাসন করতে পারি বলো তো? মুখ যুক্ত কম করিনি। মুখ ঝুঁক করা তো কোনো ব্যাপার নেই মা, ওরা যেমন আমাদেরকে কষ্ট দিয়েছে, আমরা ওদেরকে কষ্ট দেব। হাতে তো আর মারতে পারবো না, ভাতে মারবো। ওদের জন্য না বাড়িতে রান্না হবে না, আসুক না আসুক দেখা যাবে। আমরা তো আর অশান্তি করিনি মা, ওরাই অশান্তিটা শুরু করেছে। তুমি কিন্তু একদম ওদের জন্য কোনো দরদ দেখি। ঠিক কথা একদম, ওদের শাস্তিও হবে। দুই ভাই লগে হিপু বেশি কোনো কমেন্ট না, কমেন্ট দেখি দুটোই। আজকে আমার মামাকে কেমন না খাইয়ে রাখলো, ও দেখো তেমন না খাইয়ে রাখা হবে। আমার খুব কি খিদে পেয়েছে কিন্তু। জানি পুতুলদি তোমার খিদে পেয়েছে, কিন্তু একটু সহ্য করো, একটু কষ্ট করো, ওরা এসে দেখুক না যে আমরা কেমন দোরগোড়ায় বসে আছি। শিমুল, তুমি কিন্তু গলতি করছো। হ্যাঁ, আমারও তাই মনে হয়, তোমরা যদি বিপাশার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরতে, তাহলে ওরা বুঝতো যে শাস্তিটা ওরা দেওয়ার চেষ্টা করেছে, সেটাতে আদৌ কিছু লাভ হয়নি। শাস্তির জন্য নয় গো, আমরা ওদের জন্য রান্নাটা করব না। আমরা যখন ওদের জন্য রান্নাটা করব না, তখন ওদের বুঝতে না সুবিধা হবে যে কেন ওদের জন্য রান্নাটা করিনি। আর আমরা যদি খেয়ে নিই তাহলে এই জোরটা পাবো। কিন্তু বৌদি ভাই, পুতুলদি তো না খেয়ে থাকতে পারে না, তাহলে তো পুতুলদের ক্ষতি হবে। তাহলে একটা কাজ করো, তোমরা বরঞ্চ পুতুলদিকে তোমাদের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাও। না, আমি খাবো না, আমি এখন কিছুতেই খাবো না। আমার যত খেতে পাক, আমি পেটের মধ্যে অন্য বেঁধে দাঁড়িয়ে থাকবো। তুই খাবি না, পরিবার খাবে না, আমি আগে খেতে পারি? আমি আজকে কিছুটা খাবো না। ওই দুটো অপদার্থ সে দেখুক যে অসুস্থ আর দিদি কেমন নাকে দাঁড়িয়ে আছে বাইরে। দেখলেও কিছু হবে না পুতুলদি, চেনো না তোমার ভাইদের? হ্যাঁ, ওদের মনের না এক কোনাও ছোবে না।
তাই বলছি তুমি যাও, গিয়ে বরঞ্চ কাকিমাদের বাড়ি খেয়ে এসো। আমার কথাটা শোনো, খেয়ে এসে বসবে আমার সাথে। যাও না। ও কি কথা বল দেখি, যাবে না বলছে? যা না, তুতুলের সঙ্গে যা, ওদের বাড়ি থেকে যা, খেয়ে আগে যা। ওরা জানতে পারবে না। ওরা কি করে জানবে তুই খেলি কি খেলি নে? যা যা যা, কাকির সাথে যা, তুতুলের সঙ্গে যাও। তুতুল নে, যা তোর দিদিকে খাইয়ে দিস, যা। ও দিদি, আমাদেরও তো খারাপ লাগছে বলো। চলো না, সবার জন্য আমি সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি, সবাই মিলে খেয়ে নেবো। চলো। আমি তো বলছি তখন থেকে, চল না বাবা আমাদের বাড়ি খেয়ে নিবি। হ্যাঁ যাও না শিমুল। না বিপাশাদি, তোমাদের বাড়ি গিয়ে খেতে পারবো না গো। দেখো তোমাদের ভদ্রতার শেষ নেই, আমি জানি তোমরা ভদ্রতা করেই আমাদের কথাটা বলছো, কিন্তু তোমাদের বাড়ি গিয়ে যদি খাই না তাহলে ব্যাপারটা অন্যরকম হবে। মা, তোমাকে বলছি আমরা ভেতরে যাব এবং ভেতরে গিয়ে শুধু 3 জনের মতোই কিন্তু রান্না করব, আর কিন্তু কারো রান্না আমি করব না। মা, আমিও তোমাকে বলে দিচ্ছি, আমি তো ওদের জন্য রান্না করব না। তোমাকে যখন ওরা এসে জিজ্ঞেস করবে না যে মা আমাদের খাবার কি হলো, আমাদের জন্য রান্না করনি, তখন তুমিও কিন্তু বলো উমা তোদের জন্য রান্না করার কথা ছিল নাকি? এ বাবা, একদম ভুলে গেছি। তুমি কিন্তু বলবে। এই অবস্থায় তোমাদের ফেলে যাই কি করে বলো তো? আচ্ছা ঠিক আছে, আমরা তো কোনো আতান্তরে পড়ে নেই, বাড়ির দরজার সামনেই তো আছি দাঁড়িয়ে। সারা পাড়ার লোক দেখবে এখানে বসে আছিস বাড়ির বাইরে। দেখুক না, দেখুক সবাই কেমন সন্তানের জন্ম দিয়েছি। দেখুক কি করবো বলো? আর লোকজন যদি দেখেও, তাদের দেখা দরকার কেন জানো? তারা জানতে পারবে যারা যারা যে বাপ মায়েরাই ছোটবেলা থেকে সন্তানকে তোল্লাই দিয়ে দিয়ে বড় করছে না, তাদের সবাইকে বুঝতে হবে একদিন যে সকলের আমার মতন অবস্থা হবে, আমার মতন। কাজেই দেখছে দেখুক, ভেবো না, ভেবো না। দেখো বৌমারা, এতে তো আমাদের কোনো লজ্জা নেই না? অন্যায় যারা করেছে লজ্জা তাদের, আমাদের লজ্জা কিসি? কি কথা আমাদের লজ্জা? কি আর বলি বলতো দেখি, তাহলে আসি আমরা আজকে। ঠিক আছে, আজকে আসছি, তাহলে কাল আবার কথা হবে। তোমরা চিন্তা করো না, তোমরা এসো। আর পাশে তো কাকিমাদের বাড়ি আছেই। বলছি কাকিমা, তুতুলের হাত দিয়ে একটা জলের বোতল পাঠিয়ে দিও না। কিরকম খারাপ লাগছে বলো, আমার মুখে কি ভাত উঠবে? কি আর হবে কাকিমা, আপনারা যান না, গিয়ে খাওয়া দাওয়া করে নিন। কাল থেকে না হয় একটা ডুপ্লিকেট চাবি বানিয়ে নেব। হ্যাঁ, আজকের দিনটা একটু কষ্ট হচ্ছে ঠিকই, একটু কষ্ট না হয় হোক আজকের দিনটা, কাল থেকে আর এরকম কোনো অসুবিধা হবে না। এই যে কষ্ট ভোগ করছি না, ওদের থেকে অনেক কিছু কিনে নিতে পারবো। আচ্ছা তোমরা না এবার এসো, এবার অনেকটা বেলা হয়েছে তো, আর দেরি করো না। মাসিমা আসুন আপনি। যাও যাও, বাড়ি যাও। আসি গো। এসো এসো। চিন্তা করো না, চিন্তা করো না, যাও যাও, হাসি মুখে যাও। দিদি এলাম। দিদি হ্যাঁ হ্যাঁ যাও। তোমা ও কি কথা বলো দেখি? হ্যাঁ বলি, কি ছেলে পেটে ধরেছি গো? তবুও ভালো যে তুমি এখন সেটা বুঝতে পারছো, আগে তো সেটা বোঝোও নি। না গো মা, বুঝিনি, বুঝতে পারিনি। আমি এতদিন অন্ধ ছিলুম গো, অন্ধ। ছেলেদের প্রতি অন্ধ ছিলুম। গুছে গেছে, গুছে গেছে। ও পুতুল দি, কষ্ট হচ্ছে না খিদেতে? তা হবে না, সেই কোন সকালে খেয়ে চালা কাটতে বেরোলুম, সব খাবার হজম হয়ে গেছে। সেই কারণেই তো আমি তোমাকে বললাম যে যাও কাকিমাদের বাড়ি গিয়ে একটু খেয়ে এসো। শুনলে না আমার কথা? যাও না, গিয়ে খেয়ে চলে এসো। যাবো না আমি, আমি আমি এখন এখানে তোর সাথে থাকবো। রাত্রেবেলা একটু ভালো করে রান্না করে দিবি, আনন্দ করে খাবো। আরে সে তো করবোই, কিন্তু এখন তো তোমার কষ্ট হচ্ছে। সহ্য করছি, তোদের তো খিদে পেয়েছে, তোরা যেমন সহ্য করছিস আমিও তেমন সহ্য করছি। আমি এখন বড় হয়ে গেছি, আমি খুব ভালো হয়ে গেছি, এখন আগের মতো আর বায়না করি না।
লক্ষ্মী পুতুল দি আমার। মা মা চলো চলো, অনেকক্ষণ দাঁড়িয়ে আছো, চলো ভেতরে চলো। বলি বাড়িখানা আমার, আমার বাড়িতে আমি ঢুকবো, তার জন্য তোমাকে অত হাত জোর করতে হবে না, কাকুতি মিনতি করতে হবে না। শোনো, এই বাড়িখানা আমার নামে লেখা আছে, আমার নামে, আমার বাড়ি। এই বাড়িতে যদি তোমরা থাকতে চাও তাহলে কাল থেকে বাড়ির চাবি থাকবে আমার কাছে। তোমরা দুজনে ওই নকল চাবি বানিয়ে নে, নিজেদের কাছে দরকার হলে রাখবে, নইলে রাখবে না। দাও তালা চাবি। মা মা আমি বুঝতে পারছি তোমার রাগ হওয়াটা তো স্বাভাবিক, এতটা কষ্ট হলো তোমাদের, আর কোনোদিন হবে না, এরকম ভুল হবে না। এসো চলো পুতুল দি। আই তুই তাতে রান্নাটা বসবি তো? হ্যাঁ গো, এক্ষুনি বসাবো, এক্ষুনি। তাহলে আমরা যাই। হ্যাঁ কাকিমা এসো। বলছি ও কাকিমা, বলছি 1 ঘন্টা পর না একটু তুতুলকে আমাদের বাড়ি পাঠিয়ে দিও না। কাকা বাবু বলেছিলেন যে আমার হাতে ওনার খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই ভাবছি তোমাদের জন্য একটু খিচুড়ি পাঠিয়ে দেবো। খিচুড়ি আর ডিম ভাজা। হ্যাঁ এসে একটু নিয়ে যেও। ও বাবা, আমাদের বাড়িতে গিয়ে খাওয়ার কথা বললাম তখন খেলে না, আর এখন এরম বলছো? এই তুতুল, ছোট ছোটর মতো থাকো, বড়দের মধ্যে কথা বলো না। এই আবার কি কথা বলছো তুমি? হ্যাঁ, এটা প্রতিযোগিতা হচ্ছে কোনো? আমরা খেলাম না বলে তোমরাও নাকি খাবে না? আরে বাবা, খিদে পাইনি বলে খাইনি, না হলে খেতাম না। শোনো, খিচুড়ি রান্না করছি, ডিম ভাজা করছি, এসে নিয়ে যাবে। সবার জন্য করছি, সবাই ভালো করে খাবে, বুঝেছো? এই টুকুল, তো কথার কি আছে শুনি? তোর বৌদি যখন বলেছে যে রান্না করবে, এসে নিয়ে যেতি, এসে নিয়ে যাবে, ব্যাস। আচ্ছা ঠিক আছে দিদি, তাই হবে। আমি পাঠিয়ে দেবো তুতুলকে। এখন আসছি। হ্যাঁ আসছি, চলো। বলি কি ও বৌমা, সব তো রেডি আছে। আরে আমি বেরে দেবো মা, তুমি একটু বেরে দাও। রান্না করলে আমি পারবো না। আমি একটু হাতে মুখে জল দিয়ে আসি। হ্যাঁ দাও দাও দাও, তুমি বারো ততক্ষণ। পুতুল দি, গরম গরম খিচুড়ি দেখো। কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে শিমু, আমার জিভে জল চলে আসছে। তুমি তাতেই দে। হ্যাঁ হ্যাঁ আনছি আনছি, এই দেখো। দে। ওরে বাবা রে, বৌমা এনেছে সব? হ্যাঁ হ্যাঁ এনেছি এনেছি। এই তো মা বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি দেখি। মা আমি বেড়ে দিচ্ছি। হ্যাঁ এই তো, যতই বললুম যে ঠিক আছে ঠিক আছে, খিদে পাইনি, কিন্তু খিদে তো পেয়েছে বৌমা, খুব খিদে পেয়েছে। তুমিও বসো বসো বসো। বসছি ব্যাস 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 ব্যাস। ভালো হয়েছে, খুব ভালো হচ্ছে খেতে রে। কতদিন বাদে একটা ভালো খাবার খেলুম। কেমন রাঁধে তোর মা? হেভি হেভি রান্না করছিস, হেভি। তুই অত ভালো রান্না করতে পারিস বুড়ি, তুই রান্না করিস না কারণ রে বদমাশের হাত দিয়ে কথা। ওই খুব না ভালো করে রান্না করে খাওয়াচ্ছি, আবার তুই বকাঝকা করিস আমাকে, যা মুখে আসে তাই বলিস। বলি তোরা খাবি কোত্থেকে রে? তোর বাপের বাড়ির গোষ্ঠী, তারা কি খেতে জানি নাকি? হ্যাঁ খেতে জানতো আমার বাপের বাড়ির লোক, যেতিস একবার তো বুঝতিস। ঘুরে বাড়ি কোনদিন তো তোমাকে কেউ বুঝলোই না। ও কি কথা বলি, কি করে পুষবে বল দেখি? হ্যাঁ এখন তো আমার বাপ মা আর বেঁচে নেই না, ভাই বোনদের সংসার। তা তোদের বাড়ির লোকেরা আমার বাড়ির লোকজনের সঙ্গে এত খারাপ ব্যবহার করেছে, তারাই বা কেন এখন আগ্রহ দেখাবে বল? তাদের তো কোনো ঠেকা নেই না, তাই তারা আসে না। বলছি মা, খিচুড়িটা কিন্তু দারুণ হয়েছে, তার সাথে
অমলেটটাও। ডিমের অমলেট আবার কি বানিয়েছি গো? বেশি কথা বলো না। ডিমের অমলেট তো ডিমের অমলেট, বানাতে হয় নাকি আবার? উমা ভালো হয়েছে গো, সত্যি বলছি। আমারটা এরকম হয় না, তোমারটা কি সুন্দর নরম নরম হয়েছে, আমারটা না কেরকম শক্ত শক্ত হয়ে যায়। ও নরম হলো কেন জানো? একটুখানি দুধ ঢেলে দিয়েছিলাম। সব কিছু যখন মেশানো হয় একটু দুধ ঢেলে দিতে হয়, তাহলে নরম হয়। তাই বলো? দারুণ হয়েছে খেতে। বুঝতে পারছি না কি কি ব্যাপার। হ্যাঁ, এত দেরি হয়ে গেল, তোমরা ডাকলে না খেতে? 10টা বাজতে চাই, অথচ আমাদের না ডেকে তোমরা নিজেরাই বসে বললে। কি রে, সব বসে পড়েছে খেতে, আমি বুঝতে পারছি না। উমা তোমরা খেতে নাকি? আমরা তো ভুলেই গেছিলাম যে তোরা খেতিস। এই বৌমা, ছি 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 ছি, কেন এমন ভুল হলো বলো দেখি? ওই সকালবেলা ওরা ভুলে গিয়েছিল না চাবি দিয়ে যেতে, তারপর থেকে না কিরকম যেন ভুলের হাওয়া ছড়িয়ে পড়েছে মা। ওরা যেরকম ভুলে গিয়েছিল আমরাও সেরকম ভুলে গেছি জানো তো, ওদের জন্য রান্না করতে। মানেটা কি? ইয়ার কি হচ্ছে নাকি? তাই তো মনে হচ্ছে। বাড়াবাড়ির কিন্তু একটা সীমা আছে। হ্যাঁ, আচ্ছা বাড়াবাড়ি কি আছে বলো তো? তোমরা তো চাবি দিয়ে যেতে ভুলে গিয়েছিলে, আমরাও তো বাইরে বসেছিলাম অত ঘন্টা না খেয়ে দে, তা আমরা কি কিছু বলেছি? এখন আমরাও ভুলে গেছি। দেখো মানুষ মাত্রই ভুল হয়, ভুলের ওপর তো কারোর আর হাত নেই। আচ্ছা মা, তুমি বসে বসে খাচ্ছ কি করে? হ্যাঁ, আমি খাইনি, ভাই খাইনি। ও তো পরের বাড়ির মেয়ে, ওর কথা বাদ দাও, ও যা খুশি করতে পারে, তাই বলে তুমিও? আমিও তো পরের বাড়ির মেয়ে। তোদের বাড়ির কি আর মেয়ে? আমি তো এই বাড়িতে জন্মাইনি। কি বলছো তুমি মা এসব? আমি বুঝতে পারছি না। মানে আমরা কি না খেয়ে থাকবো নাকি? দেখো, ভুলে যখন গেছি তখন তো আর কিছু করার নেই, তখন আর কি করা যেতে পারে? এই তো দেখো 3 জনের মতো রান্না করেছি, এইটুকু আর আছে। আর আজ রান্না করেছি আমি, বৌমা তো আর করে নে, কাজে বৌমাকে দোষ দিতে পারবে না। এবার দেখো, তোমাদের অনেক উপায় আছে। তোমাদের ওই সব কি সব পকেটের মধ্যে শক্ত শক্ত কাগজ আছে না, সেই দিয়ে তোমরা বাইরে থেকে খাবার এনে খাও। তো খাবে, তাই খাবে, তোমাদের তো অসুবিধা নেই। পকেটে পয়সা আছে, ওই কার্ড না কি বলে তাই আছে। যাও যাও, দোকান থেকে অর্ডার করে খাবার কিনে আনো গে, একটা দিনই তো। এসবের মানে কি মা? আমি কিন্তু বুঝতে পারছি না। চিৎকার করছো কেন? বলি চিৎকার করছো কেন? চিৎকার করে কি হবে? তুমি চিৎকার করলে তো আর আমি নতুন করে এখন রান্না করবো না, আর বৌমাও করবে না। তোমাদেরকেও একটা কথা বলি, দেখো এই যে তোমাদের জন্য আজ আমি রান্না করিনি, মানে আমরা রান্না করিনি, তার জন্য আমার এতটুকু আক্ষেপ নেই। তোমরা দুজনে এমন অনেক কিছু করো যার মধ্যে তোমরা আমাদের জড়াও নি। তাছাড়া সব থেকে বড় কথা হলো যে তোমরা এ বাড়িতে থাকো বলে তোমরা তোমাদের ইচ্ছে মতো চলতে পারো না, আর তোমরা এ বাড়িতে থাকো বলেই তোমাদের দুজনের জন্য আমাদের রান্না করতে হবে, ইচ্ছে না থাকলেও রান্না করতে হবে। তা কিন্তু আর হবে না। পরিষ্কার করে বলছি, ভুলে গেছি টেছি এসব অন্যদের বলবো কোন, তোমাদের বলছি, আমাদের আজ তোমাদের জন্য রান্না করতে ইচ্ছে হয়নি, আমাদের ইচ্ছে করেনি তোমাদের জন্য রান্না করতে, বুঝেছ? ভবিষ্যতে এই কথাটা মনে রেখো। তো আবার যদি এরকম কিছু ঘটে তো আবারও এরকম কিছুই ঘটবে। আরো একটা কথা, এই যে আমি, তোমরা যাকে তোমাদের মা বলে জানো, এতদিন যে মাকে দেখেছো পেয়েছো, এই মা কিন্তু সেই মা না। তোমাদের মা বদলেছে, আর বদলে দিয়েছে কে জানো? এই বাইরে থেকে আসা মেয়েটা। সে আমাকে বদলে দিয়েছে, সে আমাকে বুঝিয়ে দিয়েছে যে শুধু তোমাদের মা হয়ে বেঁচে থাকা ছাড়াও মধুবালা হয়ে বাঁচার স্বাধীনতাটুকু আমার আছে। তোমাদের মা হয়ে আমি এতদিন যা যা করতুম, মধুবালা হয়ে কিন্তু আমি শুধু তাই তাই করব না। কথাটা যদি মনে রাখো তো খুশি হব, আর সেই অনুযায়ী যদি নিজেদের বদলে নিতে পারো তাহলে আরো খুশি হব।
পলাশ, তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, এই যে তুমি চলনে বলনে যেভাবে চলছো সেভাবেই যদি চলতে থাকো, নিজেকে যদি একটু না বদলাও, তাইলে কিন্তু মুশকিল আছে। তুমি যদি এইভাবেই চলতে থাকো তাহলে আমি বা বৌমা আমরা দুজনে কেউ তোমার বিয়েতে থাকবো না। তার জন্য তোমার বিয়ে আটকাবে না, তুমি করো করো, তোমার যাকে মন চায় বিয়ে করো, ওই মন্দিরে গিয়ে সিঁদুর পড়াও কি রেজিস্ট্রি ম্যারেজ করো, আমার কিচ্ছুতে কোনো আপত্তি নেই। তারপরে বিয়ে হয়ে গেলে বউকে নিয়ে তুমি তোমার কাছে রাখবে, কিন্তু একখানা কথা আছে, একখানা শর্ত, এই বাড়িটা আমার, কাজে এই বাড়িতে আর একটা জামা হবে আমার। হ্যাঁ দেখো 4 দিন পুজো, আমি চাই 4 দিন তুমি নতুন নতুন জামা পরো। 3টে জামা তো হয়েই গেল, আর একটা জামা তো দাঁড়াও দেখছি কি ব্যবস্থা করা যায়। কেন আমরা কি মরে গেছি নাকি? পুতুলকে তো প্রত্যেকবার আমি একটা জামা দিই, এই বছরই কেনা হয়নি, আজই যাব কিনতে। আর আমার এই মেয়েটা নেচেই বেড়াচ্ছে খালি, বলছি চল যাদের যাদের যা যা কেনাকাটি আছে কিনে নি, যাচ্ছেই না। ও বৌদি ভাই বলছি আজকে সন্ধ্যাবেলা স্টেশন বাজারে একটু যাবে, কটা জিনিসপত্র কিনে আনবো, আমার পছন্দটা খুব ভালো তাই। আচ্ছা ঠিক আছে যাব। শিমুল কিতনা বার জিজ্ঞেস করছি কি হয়েছে কালকে, বলো না। ও হ্যাঁ, কালকের কথা বলতে মনে পড়লো, কালকের খিচুড়িটা যা হয়েছে না, কতদিন বাদে দিদির হাতে এত ভালো রান্না খেলাম, দারুণ হয়েছে খিচুড়িটা। প্রথমে তো দিদি খুব ভালো রান্না করতো, কিন্তু করবে কি করে বেচারি, শ্বশুর বাড়ির লোক যা মুখ করতো, মশলা বেশি দিচ্ছিস, ঘি কম দেবি, নবাবের বেটি, এই বলে বলে এমন অবস্থা করেছে। দিদি তারপর থেকে ঘেন্নায় তো ভালো করে রান্নাই করতে চাইতো না। একদিন বলতেই হবে রে কাকিমাকে যে আমাদের একটু ভুনা খিচুড়ি খাওয়াও, এত প্রশংসা শুনছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, আরে আর বলো না, মা যা ভালো রান্না করেছে না। আমি তো ভেবেছি জানো তো যে এবার থেকে মাকে বলবো যে মা আমি তোমায় সব জোগাড় করে দিচ্ছি, রান্নাটা তুমিই করো। মায়ের হাত দিন একেবারে সোনা ঝরে। তা মায়ের পুত্ররা কি কালকে খেতে পেয়েছে নাকি পাইনি? আর বলো না সুচরিতা দি, মা যা করেছে না কাল, মা কাল ওদের খেতে দেয়নি। আমার ভাইরা কালকে না খেয়েছিল, না কিছু হচ্ছিল আমাদের কি, আমার মা অনেকবার বলেছিল যে বাজার থেকে খাবার কেনে আনতে, তাও যায়নি। পেঁপে থেকে কামচা বসেছিল আমাদের কি, ও খায়নি আমাদের কি। তা কোনো বিদ্রোহ হয়নি কাল? না সবসময় তো ঝামেলা হয়, এত বড় একটা ঘটনা ঘটে গেল। বিদ্রোহ আর কি আছে, ওরা যেরকম ভুলে গিয়েছিল চাবি দিয়ে যেতে, তেমন মাও ওদের বলেছে যে মাও ভুলে গেছে রান্না করতে। এতে তো বিদ্রোহ হওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, ওরা কিন্তু এসেছিল চোটপাট করতে, মাও বলে দিয়েছে যে তো চোটপাট করার তো কিছু নেই, কারণ মানুষ যদি ভুলে যায় সেখানে তো চোটপাট করার কিছু থাকে না। ওরাও যেমন ভুলে গিয়েছিল, মাও সেরকম ভুলে গেছে রান্না করতে। মা তো বলেছে আমরা রান্না করি তো, ইচ্ছে হলে রান্না করব, না হলে রান্না করব না। মা এটাও বলেছে যে মায়ের বাড়ি যদি ইচ্ছে হয় থাকবে, না হলে বেরিয়ে যেতে পারে। শোনো না বৌদি ভাই, জেঠিমণিরা ভালো নাচছে, আমি জেঠিমণিদের দলে গিয়ে নাচছি, প্লিজ যাও যাও যাও। শোনো শোনো শোনো, দাঁড়াও দাঁড়াও, বলি এই যে কি মনে হচ্ছে এখন? আমরা নাচতে পারি না বুঝি? কি ভেবেছিলে? ভেবেছিলে পুরোনো দিনের মানুষ কি আর এমন নাচবে না? ওই তো তোমাদের নাচ, একটু কোমরে এদিকে বেঁকানো, একটু কোমর ওদিকে বেঁকানো, দেখলে তো আমাদের নাচ। দাঁড়াও দাঁড়াও, আরো দেখাচ্ছি। বাজাও জোরে বাজাও। শোনো শোনো, তোমরা একটু দাঁড়াও, আর নেচনে কি বলছিলে বলো? মা এসেছেন, হ্যাঁ আমরা একবারে নেচে গিয়ে অস্থির হয়ে উঠছি। এই 4টে দিন না আমরা আনন্দের সাগরে একবারে ভেসে যাবো। আর সব কিছুর জন্য না আমরা ওই বউদের
বৌদেরই কিন্তু ধন্যবাদ দিচ্ছি আমি। শোনো শোনো, কথা শোনো। ও কি কথা, তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছে গো? বলি কিসের তো ধন্যবাদ? নাচতে পারো না, হাঁপাচ্ছ এখনই, ধন্যবাদ দিচ্ছে হাঁপাতি হাঁপাতি। দেখো দেখো, আমি এখনো হাঁপিয়েছি, নেচে যাচ্ছি তো। নাচো, এই নাচো বিপাশা শাশুড়ি, ওই রকম করলে হবে না, নাচো ভালো করে নাচো। হ্যাঁ সবাই কেমন নাচছে, আমার ওরকম নাচতে ইচ্ছা করছে, নাচো না গো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 চলো। দেখো নে দেখো নে আমি কেমন নাচলাম। মা, এখন নাচলে শুধু হবে না, কিন্তু অষ্টমীর দিন ধুনুচি নাচের প্রতিযোগিতা হবে, তখন দেখবো। প্রতিযোগিতা? ও ধুনুচি নাচের তো? প্রাইজটা তো আমিই পাবো। তাই নাকি? দেখবো দেখবো। এই যে কথাটা বললে, তারপর যদি না পাও প্রাইজটা, আমার প্রেস্টিজ কিন্তু একেবারে পাঞ্চার হয়ে যাবে। হয়ে যাক। কেন গো, কেন? ধুনুচি নাচ কি শুধু তুমিই নাচতে পারো একা? আমি পারি না? আমি ছোটবেলায় কত ধুনুচি নাচ নাচতাম। আর আমাদের ওই বাপের বাড়ির পাড়ায়, হ্যাঁ, ওই কত দুর্গাপুজো হতো, সেখানে ধুনুচি নাচও হতো, আমিও নাচতাম, আবার প্রতিযোগিতা হতো, জানো তো? হ্যাঁ, আমার দাদারাও নাচতো, আমিও নাচতাম, আর আর আমি প্রাইজও পেতাম। হ্যাঁ, তুমি প্রাইজ পেতে? হ্যাঁ। বলি তা কে দে তো গো? কেন, আমার বাবা। ওই তোমার বাবা বলি দে তো। এখানে তো তা হবে না, এখানে সব বিচারকেরা থাকবে না। শোনো শোনো, এখানে কিন্তু অনেক বড় বড় বিচারকরা থাকবে, আগে থেকে বলে দিলাম। তবু আমরা জানি তোমরাই পাবে, আমাদের দল থেকে কেউ পাবে না। তাইলে হয়ে যাক। কি বলে বৌমা? ওই নবীনে আর প্রবীণে প্রতিযোগিতা খানা হয়েই যাক। কে বৌমা? হ্যাঁ মা, নাম দিলুম কিন্তু। হ্যাঁ, প্রতিযোগিতার নাম দিলুম, আমরা সবাই নাম দিচ্ছি একেবারে, ঠিক আছে? দেবে না দেবে না, নাম দেবে না? না গো, ও আমার কোমর খুলে পড়ে যাবে, আমার কোমর এমনি ব্যথা। কোমর কি অতই সস্তা? ক মিনিটের জন্য নাচবে, তাতে কোমর একেবারে খুলে পড়ে যাবে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ভয় পেও না তো, অত ভয় কিসির? চলো সাহস করে নেমে পড়ি, চলো। না না, ভয় আমি পাচ্ছি না। আমার ওই দরজাল বউটি আছে না, সে কি আবার আমাকে নাচতে দেবে? ঠিক আছে ঠিক আছে, পুজোর 4 দিন তোমার সব মাপ, সব কিছুতে মাপ, আর সমস্ত নিয়ম তোমার উপর থেকে তুলে নিলাম। তারপরে পুজোর পরে আবার নয় নিয়ম চালু হবে, আনন্দ করে নাও। বেশি নাচানাচি নয়, সাবধান। গিয়ে মজা হচ্ছে আমার, গিয়ে মজা হচ্ছে, কি আনন্দ হচ্ছে আমার, মনে হচ্ছে সারা জীবন আমার আনন্দেই কাটুক আমার। তুমি তো সারাক্ষণই নাচতে